সেনা জনতা মুখোমুখি হবে না, পূর্ণ আস্থা হাসনাতের। আজ সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। ফেসবুকে হাসনাতের স্ট্যাটাসের সমালোচনায় পাটোয়ারি। স্বৈরাচার যেন আবার না আসে, ধরে রাখতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। মতপার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের। সাংবাদিকতার পেশাগত মান বাড়ানোর পরামর্শ তথ্য উপদেষ্টার। উচ্চাভিলাষী বাজেটে ঋণের বোঝা বাড়ানো হয়েছে, বলেছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে দাবি জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর। জানান, সেনাবাহিনীর প্রতি তার আস্থা ও শ্রদ্ধা আছে। দলগতভাবে এনসিপির অবস্থানও সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। তবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে দেশি বিদেশি কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করে দলটির নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এনসিপির ঢাকা মহানগর শাখা। সমাবেশে অংশ নিয়ে জুলাই গণহত্যা সহ টানা 15 বছরের শাসনামলে হত্যা, গুম, খুনের অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা আছে জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আমাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, সেটাতে আপনারা অবশ্যই থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দেন। অন্তর্বর্তী সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ না নেয় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নাম, মার্কা বা আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি বা সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ নেই। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। এছাড়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে জুলাই মঞ্চ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে রুখে দেওয়া হবে, হুঁশিয়ারি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। শনিবার বিকেলে রাজধানীর বক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লালবাগ জোনের এক ইফতার অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নিয়ে জানিয়ে নাহিদ বলেন, বাংলাদেশে আরেকটি 1-11 হতে দেয়া হবে না। বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এদেশে তা হতে দেয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা।
মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি এটিকে শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেছেন। গতকাল সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এ সময় আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে করবে, জনগণকে সাথে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে নগরীর আরামবাগে একটি কনভেনশন হলে আয়োজিত ইফতার মাহফিলে এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। এ সময় সাংবাদিকরা ভিডিও চিত্র ধারণ করতে গেলে নেতাকর্মীরা অসৌজন্যমূলক আচরণ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকবে, আলোচনাও চলবে, কিন্তু স্বৈরাচার যেন আর সুযোগ না পায় সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, যা শেষ হয়ে যায় তা সংস্কার নয়। আহমেদ সরোয়ারের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে 12 দলীয় জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, বিএনপি 31 দফা উপস্থাপন করেছিল দেশের মানুষের স্বার্থে। বিগত 15-16 বছর ধরে মাফিয়া সরকার দেশ শাসন করে সবকিছু ধ্বংস করেছে। আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। তিনি বলেন, গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। তারেক রহমান আবারও স্মরণ করিয়ে দেন, বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও দেশের জনগণের কল্যাণ সাধন করা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর উপর আস্থা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয় কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দিচ্ছে। সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে, অযথা আগে সংস্কার পরে নির্বাচন এসব কথা বলা অবান্তর। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ সহ 20টি সুপারিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি জালিয়াতির কথা। এক ব্যক্তির হাতে একটির বেশি গণমাধ্যমের মালিকানা না দেওয়ারও প্রস্তাব করেছে, যা বাস্তবায়নে সরকারের নির্বাহী আদেশ যথেষ্ট বলেও জানিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রিপোর্ট ফররুখ বাবুর। দেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণের জন্য গত বছরের 18 নভেম্বর গঠন হওয়া গণমাধ্যম কমিশন 120 দিনের মধ্যে জমা দিয়েছে তাদের সুপারিশ প্রতিবেদন। স্বাধীন এবং পরিচ্ছন্ন গণমাধ্যম কেমন হবে তার রূপরেখা গঠন করতে ঢাকাসহ 9 জেলায় 1400 জনের মতামত নেয়। শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে 20টি সুপারিশ প্রতিবেদন জমা দেন। কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল পরে সংবাদ সম্মেলনে জানান, কালো টাকা বস্তুনিষ্ঠ গণমাধ্যম তৈরিতে বড় বাধা। এ সময় গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স দেওয়ার নানা অনিয়মের তথ্য জানান। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায় জালিয়াতিই বলবো, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। গণমাধ্যমের স্বচ্ছতা ফেরাতে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সহ এক মালিকের অধীনে একটি সংবাদ মাধ্যম দেওয়ার সুপারিশ করা হয়েছে। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো এবং শারীরিক ও আইনি হামলা বন্ধ সহ নানা বিষয়ে বাস্তবসম্য সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছে কমিশন। এখানে লিস্টের মধ্যে বলা আছে অনেক কিছুই, যেগুলো করার জন্য বেশি কিছু লাগবে না, সরকারের এক একটা নির্বাহী আদেশেই সেগুলো হয়ে যেতে পারবে। সেগুলোর জন্য কোনো আইন করা লাগবে না, কোনো কনসালটেশনেরও দরকার হবে না, কারণ সেগুলো সব এভিডেন্স বেসড। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং সংবাদ সংস্থা বাসসের ভূমিকা কি হবে তারও প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। প্রত্যেকটাই তথ্যভিত্তিক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মচারীদের যথাসময়ে বেতন ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার দুপুরে ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করবে সরকার। সাংবাদিকতা পেশাকে আরও মানসম্মত করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এবার মোট 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট সবসময় কাজ করে যাবে বলে জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। উচ্চাভিলাষী বাজেট করায় ঋণের বোঝা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, পরবর্তী প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপানো সঠিক নয়। আর অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির আকারে বাজেটের ঘাটতি খুব বেশি না হলেও এটির কারণেই বৈদেশিক ঋণ পরিশোধের আকার বাড়ছে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। চলতি বাজেটের আকার প্রায় 8 লাখ কোটি টাকা। প্রতি বছর বাজেটের আকার বাড়ানোর প্রবণতায় এই আকার আসছে বছর কেমন হবে তা এখনো নিশ্চিত না হলেও বাজেট বাস্তবায়নের সরকার দেশি বিদেশি ঋণের চাপে পড়ছে। এমন বাস্তবতায় রাজধানীতে ইআরএফ কার্যালয়ে দেশীয় রাজস্ব বাড়ানোর উপায় নিয়ে সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাস্তবতার নিরিখে বাজেট হওয়া উচিত। ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে ব্যয় হিসেবে আমাদের ছিল, আমাদের উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে, যে আমাদের ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি, এবং ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের সুদ হয় অনেক সময়। এটারও শোনার কারণ আছে, যেহেতু আমি তার কাছে ঋণ করতে যাই, সে আমাকে 3টা কথা শোনায় দেবেই। প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় বেশি না হয় রাজস্ব বোর্ডকে বাড়তি আদায়ের লক্ষ্য দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। আগেই ঠিক করা হয় যে কত পার্সেন্ট ডেফিসিট বাজেট করবো, কত পার্সেন্ট নিজের টাকায় করবো। তো যেহেতু বাজেটের সাইজ ঠিক আছে, ডেফিসিট বাজেট কত হবে সেটাও ঠিক আছে, তো বাকিটা এনবিআর করবে। তো তার মানে হলো এখানে কোনো ফোরকাস্টিং সায়েন্টিফিক কোনো মডেল ইউজ করা হয়নি,
যে এনবিআর এর কালেকশন করার সক্ষমতা কতটুকু। অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, ঘাটতি বাজেটে ঋণের বোঝা সরকারকে বাড়তি চাপে ফেলছে। যদিও ডেফিসিটটা জিডিপির 5%-এর ভিতরেই থাকে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী, কিন্তু এই আকারটা অনেকটা ডেভেলপমেন্ট বাজেটের সমান হয়, যার কারণে ব্যাংক বরোয়িং থেকে আরম্ভ করে আমাদের যে এক্সটার্নাল বরোয়িং, সেই জায়গার উপর সরকারকে যখন বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হতে হয় এবং তার একটা রিফ্লেকশন থাকে বাজেটের অ্যারাউন্ড 14% হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয়। রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা বাড়বে বলে মনে করেন আলোচকরা। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সেনাবাহিনীকে রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দল ও মানুষের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে, সেটি দূর করতে হবে। আমার দেশ পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাহমুদুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংস নিয়ে দলটির মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই। তাই এ দলটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিলে বাংলাদেশ নয়, লাভবান হবে ভারত। আমার দেশ সম্পাদক বলেন, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্য নষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু সব থেকে লাভবান হবে আমাদের চারপাশ ঘিরে যে হেজেমনিক ভারত বসে আছে, তারা সব থেকে বেশি লাভবান হবে। সেই সুযোগ তাদেরকে দিতে পারি না আমরা। সেনাবাহিনী আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, যাকে টিকিয়ে রাখতে হবে। তো এই যে দূরত্বটা তৈরি হলো, তার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এই দূরত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে, আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। গত 16 বছরে হাসিনার আমলে ডিজিএফআইকে দিয়ে রাজনীতি যেভাবে কলুষিত করা হয়েছে, কিংবা তারও আগে 11 সময় ডিজিএফআইকে দিয়ে বিএনপিকে যেভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন। আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। আমরা জনগণ আপনাদেরকে স্যালুট দেব। বরিশালে যুবদল ও ছাত্রদলের 2 নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার 2 ছেলে ও তাদের ছত্রছায়ায় থাকা সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে সহ কয়েকজনের বিরুদ্ধে। শনিবার দুপুরে চরমোনাইয়ের বুখাই নগর বাজারের কনফেকশনারি ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে পণ্য নেয়া ও বাকি পরিশোধে সালিশের জের ধরে এ ঘটনার সূত্রপাত। স্থানীয়রা জানান, চরমোনাই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মেহেদী শিকদারকে কুপিয়ে এবং ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে একই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম ওরফে মাসুম মাস্টারের 2 ছেলে এবং সাবেক আওয়ামী লীগ নেতা তুহিন ও বাদল খান সহ কয়েকজন। পরবর্তীতে আহত মেহেদী শিকদারের লোকজন অপর পক্ষের বাদল খানকে কুপিয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার 5 লাখেরও বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আগামী 24 এপ্রিল এসব দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে। এর আগেই তাদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে CHNV নামক একটি প্রোগ্রামের অধীনে 5,30,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আনা হয়। এই 5টি দেশের জন্য বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করার জন্য এই উদ্যোগ নেয় সাবেক যুক্তরাষ্ট্র প্রশাসন। এই প্রোগ্রামের আওতায় অভিবাসন প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পায়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ইউক্রেন থেকে পালিয়ে আসা 2,40,000 নাগরিককে বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সেনা জনতা মুখোমুখি হবে না, পূর্ণ আস্থা হাসনাতের। আজ সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। ফেসবুকে হাসনাতের স্ট্যাটাসের সমালোচনায় পাটোয়ারি। স্বৈরাচার যেন আবার না আসে, ধরে রাখতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। মতপার্থক্যের মধ্যেও আলোচনার আহ্বান। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের। সাংবাদিকতার পেশাগত মান বাড়ানোর পরামর্শ তথ্য উপদেষ্টার। উচ্চাভিলাষী বাজেটে ঋণের বোঝা বাড়ানো হয়েছে, বলেছেন এনবিআর চেয়ারম্যান। দেশীয় রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।